কি হয়েছে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়? এই প্রশ্নটা গতকাল রাতে, বেশ গভীর রাতে বেশ আলোচনা জন্ম দিয়েছে। বলা হচ্ছে সেনাপ্রধান গেছেন যমুনায় এবং প্রধান উপদেষ্টার সাথে তার সিরিয়াস ধরনের ঝামেলা হয়েছে। কেউ কেউ বলছে শুধু সেনাপ্রধান না, 3 বাহিনীর প্রধান যমুনায় গিয়েছিলেন এবং প্রধান উপদেষ্টার সাথে অনেক ঝামেলা হয়েছে। এবং এটা শুধুমাত্র ফেসবুকে সীমাবদ্ধ না, এটা পরবর্তীতে তথাকথিত বিভিন্ন রকম পোর্টালে, এখন তো যে কারো একটা পোর্টাল বানিয়ে ফেলা কোনো ব্যাপার না, সেখানে নিউজের মতো করে দেয়া হয়েছে। অনেক রকম হাইপোথেসিস এবং কেউ কেউ বলবেন যে এটা আলোচনার বিষয় কেন হলো, অর্থাৎ আমি কেন এটাকে আলোচনার বিষয় হিসেবে বেছে নিলাম। কারণ গতকাল রাতেই যখন একপাশে অনেকে এই ব্যাপারগুলোকে সামনে আনার চেষ্টা করছিলেন, তখনই আবার এই ব্যাপারটা আদতে কি সেটা বুঝে অনেকে ফানে মেতে উঠেছিলেন, ট্রোলে মেতে উঠেছিলেন। কিন্তু তারপরও একটু আলোচনা করা দরকার। সেটা হলো কি বলা হচ্ছে ডক্টর ইউনূসটাকে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটা শুনে সেনাপ্রধান বিক্ষুব্ধ হয়ে গেছেন যমুনায়। আমি একজনের লেখা থেকে পড়ি, ওনার নাম হচ্ছে ইয়াসমিন সুলতানা পলেন। ওনার পরিচয় দেয়া হয়েছে যুব মহিলা লীগ ইউকে এবং ওনার একটা ভেরিফাইড অ্যাকাউন্ট। উনি ওখানে দিচ্ছেন একটা ভিডিও শেয়ার করে, সেখানে সেনাবাহিনী নাকি ঘিরে রেখেছে। একটা আপডেট দিচ্ছেন ওয়াকারুজ্জামানকে 7 দিন সময় বেঁধে দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পক্ষান্তরে ইউনূস ওয়াকারুজ্জামানকে 24 ঘন্টার টাইম বেঁধে দিয়েছেন। সার্ভিস আলম, এটা সার্জিস আলম হবে আর ধারণা করি। সেনাপ্রধানের সাথে নাকি বেয়াদবি করেছে ইত্যাদি ইত্যাদি। তার আগে উনি বলছেন এটা অনেক বেশি ছড়িয়ে গেছে, এটা অনেকেই এটা কপি পেস্ট। আমি অনেক জায়গায় এই লেখাটা দেখেছি, এই জন্য এটা আমি একটু পড়ি। ইউনূস সেনাপ্রধান পরিবর্তনের একটা প্ল্যান করেছিলেন, পরবর্তীতে সেটা সেনাপ্রধান জেনে যায়। রিসেন্টলি এটা নিয়ে সেনাপ্রধান এবং ইউনূসের মাঝে ভালো মন্দ অনেক কথাবার্তা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসকে ঘিরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের রুদ্ধশ্বাস বৈঠক চলছে। বিক্ষুব্ধ আর্মি অফিসাররা ইউনূসকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। গত 2 মাস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা এবং বাজার দর নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া সহ বিভিন্ন অপরাধ নিয়ে প্রশ্নের মুখোমুখি ইউনূসের সময় ঘনিয়ে এসেছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তাকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে আজ, এর মধ্যে নির্বাচন দিয়ে পদত্যাগ করতে হবে ইউনূসকে। এইরকম নানান স্টোরি আমরা এই সকালটা যখন হলো তখন অন্তত আমরা জানি ডক্টর ইউনূস অন্তত এখনো পদ থেকে সরে যেতে হয়নি। এখানে অবশ্য সময়সীমা বাধার কথা বলছেন কেউ, সুতরাং 7 দিন পর বোঝা যাবে কি করবেন এবং নির্বাচনের সময় ঘোষণা করে দেন কিনা। ফান করছি অনেকে, দারুণ সব আমাদের এই মুহূর্তে। আমি বলছি যে গত সরকারের সময় থেকে যেহেতু সরাসরি কথা বলা যেত না, আমাদের মধ্যে ফান করা, ট্রোল করা, মিম বানানোর দারুণ সব স্কিল ডেভেলপ করেছে এই জাতির, যেহেতু আমরা ঘুরিয়ে কথা বলতে হতো। অনেক ফান করেছেন, অনেকে লিখেছেন হ্যাঁ দেখা গেছে 2 ঘন্টা বৈঠকের পর, রুদ্ধশ্বাস বৈঠকের পর দেখা গেছে ডক্টর ইউনূস আর তার চেয়ারে নেই, তিনি ঘুমোতে গেছেন, সকালে উঠে আবার তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এরকম নানা রকম মন্তব্য ব্রিলিয়ান্টলি করছেন, দেখে মজাই পাওয়া যায়। এখন যে কারণে এটা আলোচনা করতে চাই এবং আলোচনা করতে গিয়ে আমার মনে হলো আহারে আওয়ামী লীগ, এই কথাটা মনের ভেতর থেকে বেরোচ্ছে। কেন আহারে আওয়ামী লীগ সেটা বলছি। মানে খেয়াল করি আমরা, সরকারকে বিপদে ফেলতে হবে, এই তো তাদের টার্গেট। সরকারকে যদি বিপদে ফেলতে হয় তাহলে সরকারের বিরুদ্ধে নানা রকম ইস্যু দিয়ে চেষ্টা করা হবে। আমাদের মনে থাকার কথা, যখন শেখ হাসিনার পতন হয়েছে তখন ভীষণ রকম ডাকাতের কথা ছড়িয়ে ফেলা হয়েছে। ডাকাতরা এই করে ফেলবে, ওই করে ফেলবে, সবাইকে অস্থিরতার মধ্যে রাখা, মানুষ রীতিমতো পালা করে এলাকা পাহারা দিয়েছিল। আমাদের নিশ্চয়ই মনে আছে, এগুলো আমাদের ইতিহাসের অংশ হিসেবে থেকে যাবে। এবং আমাদের নিশ্চয়ই মনে আছে, আমি ভিডিও করেছিলাম, আমাদের দেশেরই এক অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেছিলেন ঢাকায় নাকি 10% বাড়িতে ডাকাতি হওয়া বাকি ছিল, আর সব বাড়িতে ডাকাতি হয়েছে। এগুলো তিনি ইন্ডিয়ান চ্যানেলকে বলছিলেন। ফলে ওটা হলো, এটা হলো, কিছু না কিছু, এরপর আনসাররা আসলো, আনসাররা কি নাকি ঘটিয়ে ফেলবে, এরকম নানা ফর্মে আমাদের সামনে নানান ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হলো, সরকারকে বিপদে ফেলার চেষ্টা হলো।
এবার এই রকম একটা গল্প, যে গল্পটা খুব বেশি সময় লাগবে না ধরা পড়ে যেতে, এবং সমানে ছড়াচ্ছেন। এবং আমি বিশেষ করে ওই নারীর স্ট্যাটাসগুলো পড়লাম, কারণ উনি তার পরিচয় লিখেছেন, আমার সামনে যা পড়েছে আরও হয়তো আছে, আওয়ামী লীগের দায়িত্বশীল জায়গা থেকে হয়তো এগুলোকে প্রপাগেট করছেন। আমার ফেসবুকেও 2-4জন আওয়ামীপন্থী মানুষজনকে বেশ আগ্রহ নিয়ে, বেশ মজা নিয়ে শেয়ার করতে দেখেছি। আর ওনার যেহেতু একটা পদ আছে, সেই কারণে ওনারটা দেখালাম। তাহলে আমরা বুঝতে পারছি আওয়ামী লীগে আসলে এই গল্পটা ছড়াচ্ছে। কারণ আমরা খুব ভালো মতো জানি এগুলো নিয়ে, আমাদের কিছু যোগাযোগ আছে প্রধান উপদেষ্টার অফিসের সাথে, কি আছে না আছে, কি হচ্ছে না হচ্ছে, সেখানে কিছু খোঁজ খবর পাই। কিছুই হয়নি, কিছু হওয়ার কোনো কারণ নাই। মানে প্রধান উপদেষ্টার কাছে আউট অফ নাথিং বাহিনী প্রধানরা গিয়ে এইসব ঘটনা ঘটাবেন, এবং ডক্টর ইউনূসের মতো একজন প্রধান উপদেষ্টাকে আমরা রিসেন্টলি খেয়াল করেছি তার প্রতি গ্লোবাল কমিউনিটির সাপোর্ট কি পরিমাণ হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন হলো, সেখানে যাওয়ার পর আমি অন্তত, এটা আমার অ্যানালিসিস, ডক্টর ইউনূসের প্রতি তার সমর্থনের প্রতি, মানে সরি এভাবে বলার জন্য, কিন্তু এটাই বাস্তবতা, সেটা হলো বাংলাদেশ না, এই পৃথিবীতে এখন কোন দেশে কোন সরকার থাকবে, কিভাবে থাকবে, ইভেন নির্বাচিত সরকার, মানে ভোটের নির্বাচিত সরকারও যদি হয়, সেটার সাথে অনেক জিওপলিটিক্যাল হিসাব নিকাশ জড়িত থাকে। আর এখানে আমাদের এই সরকারের তো পেছনে প্রচুর জনসমর্থন আছে। তারপরও উনি জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে পশ্চিমা দেশগুলোর, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর দুর্দান্ত সমর্থন নিয়ে ফিরে এসছেন, বিভিন্ন সংস্থার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি নিয়ে ফিরে এসছেন। বরং উনি টার্মস ডিক্টেট করছেন এখন। ডক্টর ইউনূস তার ইন্টারভিউতে বলেছেন কয়েকদিন আগেই, মানে আমরা শুনেছি বা পড়েছি প্রথম আলোতে, উনি বরং চাপ দিচ্ছেন যে তোমরা টাকা দিলেই হবে না, তোমাদের যে রেগুলেশনস আছে সেগুলো চেঞ্জ করে আমাদেরকে ফাস্টার টাকা দাও, সো দ্যাট আমরা দ্রুত সেটা ইউটিলাইজ করতে পারি। সো সেই রকম একজন শক্তিশালী, শক্তি ভিত্তির ওপরে দাঁড়ানো প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান হুমকি দিচ্ছেন। আমরা সরিয়ে রাখি ওটা, সেনাপ্রধানকে হুমকি দেওয়ার কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কারণ এই সেনাপ্রধান শেষ পর্যন্ত শেখ হাসিনা সেনাপ্রধান হিসেবে আর ছিলেন না। এই সেনাপ্রধান দেশের জনগণের সাথে এসে দাঁড়িয়েছিলেন। সুতরাং সেই সেনাপ্রধান ডক্টর ইউনূসের প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে সময় দেবেন, সময় বেঁধে দেবেন এবং হুমকি দেবেন, এগুলো একেবারে ফালতু কথা। ডক্টর ইউনূসের বাড়ির সামনে, যমুনার সামনে মিলিটারি যে ভিডিওটা শেয়ার করা হয়েছে, ভিডিওটা কখন নিশ্চিতভাবে বলা যাবে না, ধরে নিলাম এটা গতকাল রাতেরই। ওনার ওখানে তো পাহারা থাকে। আমি নিজে ওই জায়গায় ক্রস করার সময় একটা দলকে চলে যেতে দেখেছি, আর একটা নতুন দল সেনাবাহিনী, তার পিজিআর আছে, প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, যেটা তার নিরাপত্তা দেন যারা, অন্যান্য বাহিনী আছে, এসএসএফ আছে, সবার তো পালা পরিবর্তন হয়, শিফট পরিবর্তন হয়। সেই শিফট পরিবর্তনের একটা ভিডিও দেখিয়ে সব ঘিরে রাখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি তৈরি করার চেষ্টা। একটা জিনিস মনে রাখতে হবে, মানে যে কারণে এটা নিয়ে আসলে ভিডিও করতে আসলাম, সেটা হচ্ছে আমি খুশি হয়েছি এই গুজবটা ছড়িয়ে আওয়ামী লীগের লোকজন নানান রকম আশায় বুক বাঁধছেন। একটা কথা বলা হয়, ডুবন্ত মানুষ খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করে, কিন্তু ডুবন্ত মানুষ জানে না সে তো ডুবেই যাচ্ছে, সে খড়কুটাকে একটা অবলম্বন মনে করে। কিন্তু আমরা বাইরে থেকে যদি দেখি কেউ খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করছে, আমি যদি নিজে না ডুবতে থাকি, আমরা জানি খড়কুটা ধরে বাঁচা যায় না, ডুবন্ত মানুষ ডুবে যাবেই, মারা যাবেই। সো আওয়ামী লীগকে এখন খড়কুটা ধরতে দেখছি, দুঃখজনক, খুবই দুঃখজনক। দুঃখজনক এই অর্থে, একটা দল যার 75 বছর পূর্তি হয়েছে, আমি সত্যিকার অর্থেই মনে করি এই দলটা, এই পরিণতি দেখা একজন নাগরিক হিসাবে আমাদের জন্য ভালো কিছু ছিল না। আমাদের বহু বহু লড়াইয়ে, সংগ্রামে, গণতান্ত্রিক লড়াইয়ের পথে এই দলটা, যখন প্রথম আওয়ামী মুসলিম লীগ ছিল সেই সময় থেকে শুরু করে পরে আওয়ামী লীগ হওয়ার পর থেকে আমাদের স্বাধীনতার সাথে এই দলটার নাম ওতপ্রোতভাবে জড়িত। সেই দলটা শেষ পর্যন্ত এদেশে একটা মাফিয়া পরিণত হলো, একটা মাফিয়া রাষ্ট্র কায়েম করলো। এখন সেই দলটা যখন শেষ হয়ে গেছে, তখন সে খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করছে। খড়কুটা ধরে বাঁচা যায় না। এই জন্য বলছিলাম, আহারে আওয়ামী লীগ, আফসোস, এটা আফসোসেরই ব্যাপার তাদের দিক থেকে, তাদের জন্য এই আফসোস দেখানো ছাড়া কিছু নাই। আর নাগরিক হিসাবে আমাদের কাছে এটা আনন্দের ব্যাপার। ওদের এই উন্মত্ততা, পাগলামি, এদের এই বিচ্ছিরি রকম গুজবকে নিয়ে কথা বলা,
এর আগেও তো গুজব নিয়ে কথা হয়েছে, মিলিটারির ভেতরে এই হয়েছে সেই হয়েছে। যখন শেখ হাসিনা গেছেন 2-3 দিন গেল, ডক্টর ইউনূস তখন শপথ নেননি, তখন নাকি সকালে ওটা হচ্ছে, বিকালে ওটা হচ্ছে, ও ক্ষমতা নিয়ে নিচ্ছে, সে ক্ষমতা নিয়ে নিচ্ছে। পরে যখন ডক্টর ইউনূস আসলেন তারপরও একই রকম কথাবার্তা চলতে শুরু করলো। কিন্তু না, এরকম কিছুই না। আমরা খুব ভালো মতো জানি সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূসের যথেষ্ট ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ দুজনই, তাদের মধ্যে কোনো কোনো পয়েন্টে কিছু মতদ্বৈততা থাকতে পারে, এটা নিয়ম, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু জনগণের স্বার্থের বাইরে গিয়ে একটা সরকার যেটার প্রতি জনগণের দারুণ সমর্থন আছে, জনগণ সমালোচনা করছে, কিন্তু কেউ এই সরকারকে ডিসঅন করছে না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগকে যখন সমালোচনা করা হতো, সমালোচনা আমরাও করেছি, যে কোনো ইস্যুতে আমরা আওয়ামী লীগের পতন চেয়েছি, তাকে সরে যেতে বলেছি, কারণ আমরা মনে করেছি ওর কোনো রাইট নেই ক্ষমতায় থাকার। কিন্তু ডক্টর ইউনূসের সরকারের কোনো কোনো জায়গায় কেউ কেউ মনে করেন এটা না, ওটা হতো, ওটা হলে ভালো হতো, সেটা হলে ভালো হতো, কিন্তু প্রত্যেকটাই সরকারটাকে ঠিকঠাক করার জন্য। কোনোভাবেই সরকার ব্যর্থ হোক সেই চাওয়া থেকে কেউ সমালোচনা করে না। সুতরাং জনগণ এই সরকারের সাথে আছে, সেই সরকারের সাথে সেনাপ্রধানের না থাকার কোনো কারণ নাই, এর মধ্যে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নেই। আওয়ামী লীগ কত নিচু পর্যায়ে চলে গেছে, কতটা অসহায় হয়ে পড়েছে, কতটা ভিত্তিহীন হয়ে পড়েছে, তার কোনো বেজ এখন আর নাই, কতটা হতাশে হয়ে গেছে, এই ঘটনা তার একটা দুর্দান্ত প্রমাণ। সুতরাং একজন নাগরিক হিসাবে আওয়ামী লীগের এই পতন দেখা, ওই যে বলেছি একদিকে কষ্টের জায়গা আছে, নাগরিক হিসেবে দলটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকা উচিত ছিল। আবার গত 15 বছরে তারা যা করেছে, বিশেষ করে শেষ 10 বছর এবং আরও বিশেষ করে জুলাই আপরাইজিংয়ের সময় যা করেছে, তারপর আওয়ামী লীগের এই বিভৎস ভয়ঙ্কর পচন দেখতে এক ধরনের আনন্দ তো হয় বটেই, যদিও মনের ভেতরে বাজেই, আহারে আওয়ামী লীগ।